হুম, প্রিয় দর্শক এবং শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ আহমেদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এসিপ টিভির বিশেষ আয়োজন জীবনের গল্প। জীবনের গল্প অনুষ্ঠানটিতে আমরা মূলত আপনাদের জীবনের কথা তুলে ধরি, মানে জীবনের অনেক না বলা গল্পগুলোই তুলে ধরি। তাই আপনারা যারা আপনাদের জীবনের গল্পগুলো তুলে ধরতে চান, এসিপ টিভির সাথে যোগাযোগ করবেন। তো আজকে আমাদের এসিপ টিভির স্টুডিওতে জীবনের গল্প বলার জন্য উপস্থিত আছেন আলমডাঙ্গার অতি পরিচিত একজন কর্মজীবী নারী, একজন সংগ্রামী নারী। বৃহস্পতি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আলমডাঙ্গার একজন সংগ্রামী নারী হোসনে আরা গোলাপি এবং তার হাজব্যান্ড কামরুজ্জামান ভাই। আমরা দুজনের কথাই শুনবো, তাদের জীবন সংগ্রামের, তাদের সংসারের গল্প শুনবো। আমরা প্রথমেই আপা হোসনে আরা গোলাপির কাছে যাচ্ছি তার গল্প বলার জন্য। আপা, আপনার পরিচয়টা দিয়ে আপনার ছোটবেলার গল্পগুলো দিয়েই শুরু করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ হোসনে আরা গোলাপি। আমি বর্তমানে আলমডাঙ্গাতে বসবাস করছি। আমার ছোটবেলা কেটেছে হাড্ডি ইউনিয়নের ওসমানপুর গ্রামে। আমার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম। আমরা 5 বোন 3 ভাই, বোনের মধ্যে আমি 4 নাম্বার। আর আমার ছোটোবেলাটা অনেক আনন্দের ছিল। আমি খুব দুরন্ত ছিলাম। খেলাধুলা মানে চলাফেরা আমার ছিল অন্যরকম, মানে খুবই দুর্বার গতিতে চলাফেরা করতাম। মানে যেখানে সেখানে পুকুর ঘাট গাছগাছালি যেখানে মানে সেখানে চলে যেতাম। মানে গাছে ওঠা, পুকুরে ঝাঁপ দেওয়া, মানে অনেক আনন্দের একটা স্মৃতি আছে আমার। মানে যেমনটা গ্রামের বাচ্চারা হ্যাঁ, যেমন করে, মানে আমার মনে হয় যেন আমি সব থেকে বেশি দুরন্ত ছিলাম। মানে এত খেলাধুলা করছি, এত ছোটাছুটি করছি, এরকম হয়তো হয় না অনেকের জীবনে, কিন্তু আমি অনেক এনজয় করছি ছোটবেলায় আর কি। অনেক মনে পড়ে এখনো সবকিছু। আচ্ছা, তারপরে আপনার বিয়ে বা লেখাপড়া? জি, আমি হচ্ছে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছিলাম। 9 রেজিস্ট্রেশন করার পর থেকে মানে 6 মাস পরে আবার বিয়েটা হয় আর কি। বিয়েটা হয় বলতে কি পাত্রপক্ষ দেখে শুনে না কোনো? হ্যাঁ, আমার আব্বার সাথে ওনার দাদাদের সাথে পরিচিত ছিল। যেহেতু আমার আব্বা হুজুর ছিল আর তারা হাফেজ হাজি ছিল আর কি। আমার দাদা শ্বশুর যারা ছিল, চাচাতো নিজের, ওনাদের সাথে আমার আব্বার খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা। মানে পারিবারিক দিক থেকে ওনারা খুবই ফ্যামিলি আর কি, যাই হোক, মানে নামকরা ফ্যামিলি। এই কারণে আর আব্বার পছন্দ ছিল। আর আমার হাজবেন্ডের যে বাবা ছিলেন, উনি হচ্ছে প্রাইমারি টিচার ছিল, হেডমাস্টার। শ্বশুর? হ্যাঁ, আমার শ্বশুর। তো ওনার সাথে ভালো মানুষ, খুবই ভালো মানুষ ছিল। মানে পরিবার দেখে আর কি, ফ্যামিলি দেখে আমার আব্বা আমার বিয়েতে রাজি হয় আর কি ওনার ছেলের সাথে। তো আপনি কি আপনার বিয়ের যখন কথা হয় তখন আপনাদের কি দুজনের দেখা হয়? না, আমাদের আপনি কি ভাইকে দেখছিলেন কিনা? জি না, আমি দেখিনি, শুনেছিলামও কম, মানে তেমন ডিটেলসে কিছু শোনা হয়নি আর কি। মানে উনি যে একটু মানে ফিজিক্যালি যে মানে অ্যাবনর্মাল আছে, সেটার ব্যাপারটাকে আপনি আগে জানতেন কিনা, আপনাকে বলা হয়েছিল কিনা? সামান্য কিছু শুনছিলাম। আর ওই সময় তো আমার বুদ্ধিটাও ততটা হয়নি, আর বিয়ে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না যে সংসার জীবন কেমন হবে, কি হবে, ভবিষ্যৎ কি হবে, এই বিষয়টা আমার কোনো কিছুই জানা ছিল না। আচ্ছা, তারপরে বুঝতামই না। বুঝতে পারছি। এরপর বিয়ে হয়ে গেল। হ্যাঁ, ছোট আর কি, বিয়ের বিষয় নিয়ে কোনো ধ্যান ধারণা আমার ছিল না। ওই বাবা মা বিয়ে দেয়, বিয়ে করতে হয়, এটাই আমার মানে ব্রেনে ছিল আর কি। এরপরে বিয়ের পরে যখন আপনার আমার ইচ্ছা, আমি শুনছিলাম যে উনি একটু সমস্যা আছে, আমার মা শুনেছিল, মা বলছিল। তো আমি ভাবলাম, যেহেতু আমি বিয়ের আগে অনেক সিনেমা টিনেমা দেখতাম, ওখানে দেখা যাচ্ছে যে অনেক অ্যাবনর্মাল ছেলে থাকে, নায়ক থাকে, সেটা পরবর্তীতে বিয়ের পরে ভালো হয়ে যায়, নায়িকার সেবাই ভালো হয়ে যায়, চর্চায় ভালো হয়ে যায়। আমি ওইটুকু মাথায় ঢুকাইছিলাম যে এরকমটা হবে মনে হয়, সিনেমার গল্পের মতো হয়তো ভালো। যেহেতু আমি বাস্তব আর সিনেমাটা আমি কখনোই বুঝতাম না। আমি ভাবতাম ওটাই আসল,
মানে ওটাই অরিজিনাল, মানে ওইরকমই মানুষের জীবন হবে, হুম, হুম, হতে পারে। আমার কোনো ধারণা ছিল না ছিল। বাস্তব সম্পর্কে। বাস্তবতা কি এটা আমি নিজে বুঝতামই না, আচ্ছা। বুঝিই না যে বাস্তবতাটা কি। হুম। তো ওই সময় ওই হিসাবে বিয়েটা আর কি, বিয়েতে মত দেওয়া। আর না, এরপরে যখন হয়ে গেল, মানে বিয়ে হ্যাঁ। হয়ে গেল, হওয়ার পরে আপনাদের যখন সংসার জীবন শুরু হলো, তখন আপনার কি অনুভূতি হলো? বিয়ের পরে যখন আমি জানতে পারলাম যে এরকম তার ব্রেনে একটু সমস্যা আছে, বা একটু বুদ্ধিটা একটু কম আছে, বা এটা ওদের ফ্যামিলিতে আরো আরো আছে, ওর ছোট ভাইও এমন আছে, ওর মাও ছিল এমন। আচ্ছা, তার মানে ওনাদের একটা পরিবারটায় বংশীয় বা পারিবারিক হ্যাঁ, একটা একটা জেনেটিক বিষয় আর কি, বিষয় আর কি। এটা পরম্পরায় আচ্ছা, হয়ে ওইটা আসছে। যাই হোক, কিন্তু আপনার ফিলটা তখন কেমন হলো, বা ওই সময়? ওই সময় ফিলটা মনে করেন যে বাবা পছন্দ করে বিয়েটা দিয়েছে, হুম, হুম। তো দেখে শুনে তখন আমার মন খারাপ হয়েছিল কিছুটা। তবে ভাবলাম যে আব্বা যেহেতু নিজের হাতে বিয়েটা দিয়েছেন, তাকে তো অপমান করতে পারি না। হুম, আর যখন আমি বুঝলাম যে মানুষটা হচ্ছে একদম শিশুর মতো, হুম, হুম। তার ভেতরে কোনো মানে খারাপ কিছু নেই। আচ্ছা, একটু ওই যে বিয়ে হয়েছিল, এটা কত সালে তখন? এটা তো 92 সালে, 92 সালে। তখন 1992 সালে। আপনার বয়স কত তাহলে? 14-15 হবে। 14। আর ওনার কত ছিল? 20-22। 20-22, মানে খুব বেশি ডিফারেন্স না, অ্যাজ ইউজুয়াল যেটা আর কি। হ্যাঁ, তারপরে? তারপরে আর কি ওই মনের ভিতর তখন একটা আসলো যে বিয়ে তো মানুষের একবারই হয়, হুম। বারবার তো করা সম্ভব নয়। আর যদি ভবিষ্যতে এর থেকে খারাপ কিছু হয় তখন তো আবার সমস্যা। তো এটা মানে ভেবে আপনার কি এই ব্যাপারে কোনো অভিযোগ ছিল না পরিবারের কাছে, বা মানে নিজের কাছে প্রশ্ন জাগতো না? আমি তো তখন তো আমার কোনো বিষয় কোনো ইয়েই নাই, সেন্স নাই। মানে আমি তো ভবিষ্যৎ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। জানি যে শ্বশুর বাড়িতে লোকজন আছে, শ্বশুর আছে, তারপরে তার আত্মীয় স্বজন আছে, সবাই দেখবে। আচ্ছা, আমার যে মানে কিছু করতে হবে, আমাকে সংসারে মানে নিতে হবে, দায়িত্ব নিতে হবে, এরকম কোনো চিন্তা আমার মাথায় ছিল না। তখন উনি কি পেশায় কি কি করতো, কিছু করতো? ওনাদের একটা দোকান ছিল আর কি, মুদিখানার দোকান ছিল। মুদির দোকান। ওই দোকানে ওর আব্বা আর বসতো আর উনি কি। বসতো আর কি। হুম। বুঝতে পারছি। একটা ছোটখাটো ব্যবসা করতো। তো আসলে ওই সময় বলছি তো মানে নিজস্ব কোনো ধ্যান ধারণা ছিল না। ভাবতাম যে এইভাবেই হয়তো সময় চলে যাবে, চলে যাবে। এভাবেই জীবন পার হয়ে যাবে। হুম। বাস্তবতা কি আমি কিছুই জানি না, বুঝি না। তো এভাবেই চলতে চলতে মনে করেন যে আমি 9-এ রেজিস্ট্রেশন করার পরে তো বিয়ে হয়। তারপরে আমি বিয়ের পরে যখন একটা বাচ্চা আমার হয়ে যায়, হুম। তারপরে আমি আমার শ্বশুরকে বললাম যে আব্বা আমি পরীক্ষা দেব। এসএসসি পরীক্ষা? হ্যাঁ। মানে তখন কি পড়াশোনা চলছে? চলছে না, ওই যে ছেড়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তখন দেখলাম আমার দেবর পরীক্ষা দেয়, কিন্তু ও ফেল করে। আচ্ছা। তো ওই ফেল করা দেখে আমি বললাম ও কেন ফেল করে, তখন ওই প্রশ্নগুলো আমি বললাম দেখি কেমন। প্রশ্ন দেখে আমার কাছে মনে হলো খুবই সহজ। মানে আপনি পরীক্ষা দিলে এত পাস সহজ করবেন, কেন, আমি পাশ করে যাব, এরকমটা মনে হলো? এরা মনে হলো। হুম। তখন আমি শ্বশুরকে বললাম যে আব্বা আমি পরীক্ষা দেব। তখন শ্বশুর বললো ঠিক আছে, তুমি যদি পরীক্ষা দাও তাহলে এই পড়াশোনা শুরু করে দাও। মানে তখন আপনার একটা বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি একটা হয়ে গেছে বাচ্চা। আচ্ছা, আচ্ছা। মানে বিয়ের অল্প দিনের মধ্যেই বাচ্চা হয়ে গেছে। হুম। তারপরে আম, শ্বশুরের কাছে অঙ্ক শিখলাম। আমি অঙ্ক কিছুই বুঝতাম না। হুম। অঙ্ক শিখলাম, শেখার পরে ইংলিশটা প্রাইভেট পড়তাম, বাচ্চা নিয়ে পড়তে যেতাম। পড়াশোনা করার পরে এসএসসি পরীক্ষা 1995 সালে দিলাম। 95-তে? হ্যাঁ। আর আল্লাহর রহমতে আমি একবারেই পাশ করে যাই। মানে রেজাল্ট কি ছিল ওই সময়? সেকেন্ড ডিভিশন, Second তখন division ডিভিশন ছিল। ছিল আর কি, আচ্ছা, সেকেন্ড আচ্ছা। ডিভিশন ছিল। হুম। তারপরে এসএসসি পাশ করার পরে তখনও তো শ্বশুর আছে, অনেকে আছে, তখনও অতটা চিন্তা আমার মাথায় আসেনি। তখন তবে তো একটা চিন্তা ছিল, যৌথ ফ্যামিলি ছিল, তাই না? যৌথ ফ্যামিলি ছিল। তখন আমার বড় ভাসুর বিয়ে করেনি, আচ্ছা, আচ্ছা। উনি হচ্ছে রাজশাহীতে পড়াশোনা ও, করতো। ইনি কত নম্বর ছিল? 2 নম্বর। তার মানে মানে ওনার বড় ভাই বিয়ে করে নাই, না, না, কিন্তু না। ছোটটারে বিয়ে দিয়েছে। ওনার পড়া শেষ হয়নি। উনি পড়াশোনা হ্যাঁ, করছিল। উনি তো রাজশাহী ভার্সিটিতে পড়তো। আচ্ছা, আচ্ছা। তারপরে মানে এসএসসি পাশ করার পরে ভাবলাম যে আরেক বছর গ্যাপ হয়ে গেল। ওই গ্যাপ হতে যে মানে ওর ভিতরে আরেকটা বাচ্চা, আল্লাহ মানে অ্যাক্সিডেন্টলি একটা আচ্ছা, বাচ্চা, আচ্ছা, মানে দুইটা বাচ্চা হয়ে গেল জি, তখন। মানে আরেকটা বাচ্চা হয়ে যায়। সেটাও মেয়ে ছিল, মেয়ে? প্রথমটাও মেয়ে, হ্যাঁ, দ্বিতীয়টাও মেয়ে। তো তারপরে আমি আবার ইন্টার ভর্তি হই। হওয়ার পরে সরকারি ডিগ্রি কলেজ আলমডাঙ্গা, হুম। ওখান থেকে আমি আবার ইন্টার পরীক্ষা দিয়ে পাশ করি। আচ্ছা। তার সেটাও একবারই মানে পাশ করি, সেটাও সেকেন্ড ডিভিশন আর কি। দুটো বাচ্চা হওয়ার পরেও আপনি ইন্টারমিডিয়েট পাস হ্যাঁ, করছেন? পাশ করছি। মানে এটা তো একটা অদম্য ইচ্ছা শক্তি ছাড়া তো হ্যাঁ, সম্ভব না, অবশ্যই। কারণ আবার সংসার সামলিয়ে, সংসার সামলিয়ে। তখন তো মানুষ আমার সংসারে মনে করেন 7-8 জন
প্রত্যেকে রান্না বান্না কাজকর্ম সবকিছু করে আমি আপনাকে করতে তো? হ্যাঁ আমি একাই করতাম আর কি। বাবা, শাশুড়ি ছিল, ওই যে শাশুড়ি হেল্প মুরব্বি করতে ছিল, কিন্তু মূল দায়িত্ব না থাকতো আপনার সম্পূর্ণ উপর। নিজেই করতাম। হুম, হুম। তারপরে ইন্টার পাস করার পরে ওই সময় আমার ভাসুর বিয়ে করেছে আর কি। আচ্ছা, তখন সংসার আরো বড় হয়ে যায়, বড় হয়ে গেল। কিন্তু আমি রান্না বান্না করে আবার পরীক্ষা দিতে আসতাম। হ্যাঁ, অনেক একটা বিরাট স্যাক্রিফাইস। শ্বশুর শাশুড়ি অনেক কঠিন। সবার মানে খাবার টাবার রান্না টান্না করে, শাশুড়ি তো অসুস্থ ছিল, হুম, হুম। শাশুড়ি 6 বছর বিছানায় পড়েছিল, তাকেও দেখাশোনা করতে হয়েছে, প্যারালাইজড হয়ে গেছিল। পা ভেঙে গেছিল পড়ে আচ্ছা, গিয়ে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে ইন্টার পাস করার পরে আবার 1 বছর গ্যাপ যায়, আবারও গ্যাপ? আবার 1 বছর মানে এই গ্যাপটা কেন হলো? গ্যাপটা হচ্ছে আমি ক্লান্ত হয়ে গেছি আর কি। আচ্ছা, মানে এত কিছু করার পরে ওই 1 বছর ভাবলাম যে 1 বছর পরেই দেই, আমি আর মানে ক্লান্ত বলতে কি আর পড়ার প্রতি আর আগ্রহ মানে খুব একটা জাগছে না। তারপরও ভাবলাম যে 1 বছর পরেই দেব, আবার ডিগ্রি ভর্তি হলাম। ও ডিগ্রি ভর্তি হলেন, আচ্ছা ঠিক আবার আছে। আমরা এই জায়গায় থামি, আমরা ডিগ্রি থেকে পরে আবার শুনবো। ছোট একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছে আমরা দর্শক। বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবারও ফিরে আসবো এবং আপার গল্প শুনবো। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। দর্শক এবং শ্রোতা, আমরা বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের বিশেষ আয়োজন এসএফ টিভির জীবনের গল্প। হ্যাঁ আপা, তারপরে ডিগ্রি আপনি ভর্তি হলেন তখন? জি, আমি হাটদি জোহা ডিগ্রি কলেজে ভর্তি হই। জোহা ডিগ্রি কলেজ জি। হাটদিতে। ওখান থেকে ডিগ্রি পরীক্ষা দিতে যাই হচ্ছে আমার ওই সেমিস্টার ছিল হচ্ছে 3 বছরের, কিন্তু ওই পরীক্ষাটা খুব কঠিন হয়েছিল। ওই যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে পরীক্ষাটা হয়েছিল, যাক ওখানে একটু উত্তীর্ণ হতে পারিনি। তার পরবর্তীতে আমি আবার চুয়াডাঙ্গা পৌর কলেজে ভর্তি হই। মানে আমি একটা জিনিস দেখছি যে এত কিছুর পরেও মানে লেখাপড়ার একটা তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার ভিতরে ছিল যে আমি লেখাপড়া করব, কিন্তু আপনার এবারে একটা ডিগ্রি ইচ্ছা ভর্তি ছিল হলেন। যে একটা চাকরি যদি হয়, ও যেহেতু আমার উদ্দেশ্য হাজবেন্ড ছিল লেখাপড়াটা শিখে চাকরি করবে, একটা এরকম চাকরি করার। আচ্ছা আচ্ছা। হাজবেন্ড যেহেতু বেকার ছিল, হুম হুম। অলরেডি 2টো বাচ্চা হয়ে গেছে, তাদের পড়াশোনার দায়িত্ব নিতে হবে, এরকম চিন্তা করে পড়াশোনা করে চালিয়ে গেছি আমি। হুম হুম। তারপরে মেয়েরা তখন স্কুলে ভর্তি হয়েছে, মেয়েরা ভর্তি হয়ে গেছে হ্যাঁ স্কুলে? 1 2 এরকম আচ্ছা, আজকে পরে ভর্তি হয়ে গেছে। তখন আমি ডিগ্রি পড়ি, তখন 4 5 হয়তো মেয়ে পড়ে। হুম হুম। তারপরে ওখানে ডিগ্রি পাস করতে আমার 6 বছর লেগে যায়, কারণ ওটা সেমিস্টার সিস্টেম ছিল, মানে ও। ওটা ওই যে বাউবি যেটা বলে আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো তারপরও হাল ছাড়িনি। আচ্ছা, এরপরে ডিগ্রি কত সালে পাস করলেন? ডিগ্রি তো হচ্ছে 2009 সালে। 9 সালে ডিগ্রি পাস মানে করলেন? আমি ওর গ্যাপ দিতে দিতে হুম। লেট হয়ে গেছিল, তারপরে ওখান থেকে আরেক বছর লেট হয়ে যায়। আচ্ছা, তার মধ্যে আবার মনে করেন যে আবার ছোট বাচ্চা, মানে আমার ছেলের জন্ম হয়। আবার ছেলে হলো? ছেলের জন্ম তার মানে এসএসসি তে মেয়ে, ইন্টারমিডিয়েটে আরেকটা মেয়ে, ডিগ্রিতে ডিগ্রিতে আরেকটা ছেলে। ছেলে। তার মানে আপনি 3টা বাচ্চার মা। জি। তো এরপরে আপনারা যখন ডিগ্রি কমপ্লিট করলেন তখন কি চাকরির জন্য চেষ্টা করছেন? অনেক চেষ্টা করছিলাম, হয়নি আর কি। ওই হয়নি। সময় তো হচ্ছে টাকার বিষয় ছিল, মানে ঘুষ দিতে হতো আর কি। মানে যে আমাদের বাংলাদেশে যে কালচার Yes. যেটা আর কি। তো কিন্তু এরপরে আপনার এই যে জীবন সংগ্রাম শুরু হলো, এই যে ব্যবসার দিকে যে আসলেন, হ্যাঁ ওই টেইলারিং বিজনেস, সেটাই। এরপরে এখন তো রেস্টুরেন্ট করছেন আরেকটা। তো এইটাতে আপনি কিভাবে আসলেন? মানে একটা বিশেষ করে ঘরের বউ একটা বাজারে গিয়ে একটা দোকান নিয়ে সেখানে বিজনেস শুরু করা, এটা তো একেবারে সহজ ব্যাপার না। সহজ নয়। মানে এটা আপনি কিভাবে শুরু করলেন প্রথমে? এটা হচ্ছে আসলে একরকম বাধ্য হয়ে এটা করা, মানে প্রয়োজনের তাগিদে, বাধ্য না, প্রয়োজনের তাগিদে এটা করতে হয়েছে। যখন ছেলের জন্ম হয় তখন আমার মানে খুব কঠিন একটা সময় আসে, খুব কঠিন তখন কি সময়। শ্বশুর বেঁচে ছিল? শ্বশুর ছিল, কিন্তু শ্বশুরের যে অবস্থা ভালো ছিল ভালো, না। এবং তখন কি সংসারে আলাদা হয়ে গেছে? হ্যাঁ, তখন তো মেয়ে দুটো হওয়ার পরেই, মানে মেয়েরা যখন ক্লাস 4 তখন থেকে আলাদা ও আমি, আলাদা হয়ে গেছে তখন থেকে আলাদা। আচ্ছা আচ্ছা। সম্পূর্ণ তখনও শ্বশুর ছিল, আমার এক ওরা খালা ছিল, হুম ওনারা দেখতো। কিন্তু ছেলে হওয়ার পরে ওর খালার চাকরি শেষ হয়ে যায়, হুম। উনি আর কিছু দিতে পারে না। তারপরে তখন আমার জীবন মানে কঠিন একটা জীবন শুরু মানে হয়। জীবনের যে সংগ্রাম যেটা, সেটা ওইটা মানে ওইখান থেকে কঠিন শুরু। একটা টাইম। ওই সময় মনে করেন যে আমি 3টা বাচ্চা, ইস, হুম।
তারপরে ওই সময় ওই খালা শাশুড়ি যখন চাকরি শেষ হয় তখন আমি বললাম যে আমি একটা দোকান দেব, কারণ হচ্ছে কি আমার তো কিছু করতে হবে, কারণ নাহলে তো এতগুলো ছেলে মেয়ে নিয়ে তো আমি তো ওদের চলতে চালাতে পারবো পারবো না, চালাতে পারবো না, মেয়েদের পড়াশোনা। তারপরে উনি কিছু টাকা দেন, তখন একটা এই যে এমব্রয়ডারি মেশিন ডিজাইন করা একটা মেশিন, ওই মেশিন কিনে দিয়েছিল। তারপরে কিছু টাকা দিয়েছিল, সেখান থেকে দোকান ভাড়া নেই, ওই দোকান ভাড়া নিয়ে আমি তখন টেলারি কাজ শুরু করি 2009 সালে। 2009 থেকে শুরু করেন? জি, 2009 সাল থেকে আমি ডিগ্রি পাস করার পরে আর কি? ডিগ্রি, হ্যাঁ, পরে। তো 2009 সাল থেকে আমি টেলারি কাজ শুরু করি। মানে আলমডাঙ্গাতে সর্বপ্রথম হয়তো দোকান, মহিলা দোকানদার আমারই ছিল দোকান ওই সময়। তো ওখান থেকে আমি আস্তে আস্তে শুরু করি, মানে কাজ তো অতটা হয় না পরিচিত কাজ। ছিলাম না, আর পরিচিত না, কাজও হ্যাঁ। হতো না, মানে ফার্স্ট টাইম তো দেখা যাচ্ছে মানুষ জানবে তারপরে তো আসবে, কাজ হবে। তো অনেক কষ্ট হতো আর কি। দেখা যাচ্ছে যে কেউ আসতো না, আর প্রথমত কাজ হয়তো খুব ভালো আচ্ছা, হতো না। একটু আমি বলি, তখন কি সংসারের উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র আপনি? আমি ছিলাম তখন, মানে উনি কোনো ইনকাম করেন না? ওনার কোনো ইনকাম মানে ছিল আপনার না। তখন কি টেলারিং এ এইরকম পরিমাণ টাকা ইনকাম হয় যেটা দিয়ে সংসার চালানোর জন্য যথেষ্ট? না, ছিল না, তবে ও তখন ছোট একটা কাজ করতো, মানে এক দোকানে, ওর এক কাজ বন্ধুর করতো? দোকানে এটা থাকতো আর কি। আচ্ছা আচ্ছা। ও অল্প কিছু পাইতো আর কি, হুম। সেটা দিয়ে আর আমারটা দিয়ে মানে কোনোভাবে? কোনো রকমে ডাল ভাত খেয়ে চলতাম আর কি। আচ্ছা, যাক, আল্লাহর রহমতে আস্তে আস্তে যখন আমার একটু পরিচিতি বাড়ে, কাজটা একটু ভালো হয়, তখন থেকে দেখেছে আমি মানে কাজে ইনকামটা তখন উন্নতি, একটু হ্যাঁ, বাড়তে থাকে। উন্নতি হতে শুরু করে, বা একটু হুম। বাড়তে শুরু করে কাজ। তারপরে ছেলেটা যখন আবার বড়, 2-4 বছর বয়স হলো, তখন তাকে স্কুলে ভর্তি করাতে না, হবে। এর মাঝে তো মেয়েগুলাও তো বড় হয়ে গেছে, মেয়ে তাও তো। তখন হচ্ছে 2012 সালে মেয়ে এসএসসি পরীক্ষা দেয়। মেয়ে? হ্যাঁ, মেয়ে এসএসসি পরীক্ষা দেয়। হ্যাঁ, সেটাই তো। সংসারের খরচ তো তখন অনেক বেড়ে গেছে, যেহেতু অনেক তাদের বেড়ে গেছে। লেখাপড়ার খরচ, হ্যাঁ, আপনার সংসার। তবে আমার মেয়ের বিষয়ে অনেক টিচার সহযোগিতা করেছে, মানে ওনারা জানতো যেহেতু জানতো পারিবারিক অবস্থাটা এরকম। এরকম, অনেকে এমনি এমনি প্রাইভেট পড়াই দিত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই বিষয়ে একটু অনেকের সাপোর্ট পেয়েছে টিচারদের বিষয়ে, কিন্তু আবার পরিবার থেকে তেমন কেউ সাপোর্ট মেয়েদের বিষয়ে করেনি, আমাকে করেছে, হুম হুম কিন্তু মেয়েদের বিষয়ে তেমন কেউ করেনি। হুম। যাক, আল্লাহর মধ্যে তারপরে কাজ বাড়তে থাকে, পরিচিতি বাড়তে থাকে, আমি আবার দোকান চেঞ্জ করি, মানে দারুস সালমান এখানে দোকান, এখানে এসে আমার কাজটা অনেক ভালো পজিশনে আসে। আমি তখন কর্মচারী নিয়েও কাজ করি। আচ্ছা। কর্মচারী নিয়ে কাজ করতে করতে মনে করেন যে যখন আরও মানে পরিচিত হই, তখন আরও কাজ বাড়তে আরো কাজ থাকে, বাড়ে। বাড়ে। এইভাবে চলতে চলতে মানে এক সময় আল্লাহর রহমতে খুবই ভালো একটা পজিশনে পৌঁছে যায়, তখন আমি 2-4 জন নিয়ে আমি কাজ শুরু করি, ও মানে মাই গড। হ্যাঁ, তখন আপনার আন্ডারে 2-4 জন কাজ হ্যাঁ, করে? কাজ করে। অনেক মেয়ে আমার কাছে এসছে, 15-20 জন মেয়ে তো আমার কাছে কাজ করেছে, একবারে না, 2-4 জন করে এসছে, আবার মানে ধাপে দিয়েছে, ধাপে এরকম বিভিন্ন, ধাপে ধাপে মানে এসছে, কন্টিনিউ 2-4 জন কাজ করতো, এছাড়াও বিভিন্ন জন শিখে অন্য জায়গায় কাজ করতো। করতো। ওরা দেখা যাচ্ছে কাজ আমার কাছ থেকে কাজ শিখে আবার বাসায় যেয়ে কাজ করে, আচ্ছা। নিজের মতো করে কাজ করতো। তো এভাবে মনে করেন যে জীবনটা আমি মানে এত সংগ্রাম করছি, কখনো আমি ভেঙে পড়িনি। মানে আমার ইচ্ছা যে আমার ছেলে পেলে মানুষ করতে হবে, আমাকে একটা ভালো পজিশনে যেতে হবে। তো এখন কি যাতে আপনার ছেলে মেয়েগুলো কি মানুষের মতো মানুষ হয়েছে, বা সবাইকে মানুষের মতো মানুষ করতে পেরেছেন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট, মানে মেয়েদের সন্তানদের দিক থেকে আমাকে ভালো রেখেছে। মানে কারণ বড় মেয়েটার তো বিয়ে হয়ে বড় গেছে? মেয়েটার বড় মেয়েটার বিয়ে দিছিলাম, ওইটা একটু সমস্যা আছে, এই কারণে মেয়েটার সংসার হয়নি। আচ্ছা। তবে তারপরে ছোট মেয়ে যেটা, সেটা ছিল অলরাউন্ডার, মানে আল্লাহ তার ভিতরে সব রকমের গুণই দিয়ে দিয়েছে। আচ্ছা। সে কোনো বিষয়ে পিছিয়ে নেই, সব বিষয়ে মানে এগিয়ে আছে আর কি। লেখাপড়া তো করছে, বা লেখাপড়া, চাকরি বাকরি, মানে কি করে এখন, কি করে? ওকে ইন্টার পাস করি আমি, মানে ওর বিয়ে হয়ে যায় ইন্টার পাস করার পরে। আচ্ছা। তারপরে ওর হাজবেন্ড ওকে পড়াশোনা করায়, এখনো পড়ছে। হ্যাঁ। তার মধ্যে এখন একটা সরকারি চাকরি করছে, তারও 2টো বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা। মানে মেয়েটা অনার্স কমপ্লিট করছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন গভর্নমেন্ট চাকরি করে একটা। গভর্নমেন্ট চাকরি মানে সেটা আপনারই বলা যায় অবদান। যথেষ্ট অবদান। আমি আমার মেয়েকে কোনো বিষয়ে ইয়ে করিনি, মানে থেমে রাখি, প্রত্যেকটা বিষয়কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তার শুরু থেকেই, যে শিল্পকলার দিক থেকে বলে, খেলাধুলা, ছবি আঁকা, আবৃত্তি, মানে প্রত্যেকটা বিষয়কে প্রশিক্ষণ দেওয়া আচ্ছা। হয়েছে। আর আপনার ছেলেটা কি কত বয়স, বা কি করে এখন? ছেলেটা বর্তমানে এখন 17 বছর বয়স, এসএসসি পরীক্ষা দিবে।
এসএসসি পরীক্ষা দিবে। জি। আচ্ছা আচ্ছা। তো আল্লাহর রহমতে ওরও বুদ্ধিশুদ্ধি ভালো আছে, মানে খুবই ভালো। তো এরপরে আশা আছে। আপনি যে টেলারিং থেকে আস্তে আস্তে পরে হ্যাঁ। রেস্টুরেন্ট বিজনেসের দিকে হ্যাঁ, গেলেন। বিষয় হচ্ছে যে আমি টেলারে কাজ করতে করতে যখন ডেভেলপ হয়ে যায় কি এখন বর্তমানে আমার টেলার্সের বয়স হচ্ছে 18-19 বছর, 17-18 বছর। কিন্তু বর্তমানে আমি আরেকটা বিজনেস শুরু করেছি, মানে ওটা হচ্ছে একটা খাবার আইটেম। এটা হচ্ছে রোজ ফুড পার্ক, উপজেলা এরশাদ মঞ্চের পাশে আবার ফুড পার্কটা। তো আমি চাচ্ছি যে এটাকে একটা সমাজে মানে আমি প্রতিষ্ঠিত করার জন্য, যাতে আমি শুধু একটা কাজই জানি না, আমি অনেক এটাও জানি, এটাও মানুষকে একটা পরিচিত করার আচ্ছা জন্য আপা, এটা আমরা করেছি। শুনবো, আপনার গল্প শুনবো। তার আগে আমরা একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতি দিতে যাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের একজন সংগ্রামী নারী, তার জীবনের গল্প। তো আমরা এখন ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি যাচ্ছি। বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। আমরা বিজ্ঞাপন বিরতি শেষে আবারও ফিরে আসছি আমাদের স্টুডিওতে। তো আপা, আমরা যেখান থেকে শুনছিলাম আর কি গল্প, আমি একটু বলি। সেটা হচ্ছে যে আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটার জন্য আপনার আসলে ভীষণ কষ্ট দেয়, মানে খারাপ লাগে, এরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা আছে? সেরকম কষ্ট কি, যখন মনে হয় যে একজন নারীর পাশে যার হাজব্যান্ড থাকে, একটা বুদ্ধিমান হাজব্যান্ড থাকে, প্রত্যেকটা বিষয় পরিচালনা করে, বা যদি কোনো বিপদ আপদ হয় সেটা তিনি সমাধান করে। কিন্তু যখন আমি কোনো বিপদে পড়ি বা বড় কোনো সমস্যায় পড়ি, তখন দেখা যাচ্ছে সে পুরোটা আমাকে ট্যাকেল দিতে হয় বা নিজেকে ইয়ে করতে হয়, সমাধান করতে হয়। কিন্তু ওই সময়টাই খারাপ লাগে যে যদি আমার পাশের লোকজন সেরকম হতো, তাতে এতটা চিন্তা আমার করতে হতো না। অন্তত সে অর্ধেকটা ভাবতো, আমি অর্ধেকটা ভাবতাম। তো ঘটনা সেরকম তো এর ঘটনা আর কি বলবো। আচ্ছা, আমরা তো আপনার কথা শুনলাম, আমরা একটু ভাইয়ের কাছে যাই। ভাই, আপনার কি মনে হয় যে আপনার যিনি স্ত্রী, মানে তাকে নিয়ে আপনি তো গভীর প্রশ্ন। তাকে নিয়ে আপনি কেমন আছেন, বা তাকে আপনি কতটুকু একজন পুরুষ মানুষ হিসেবে সহযোগিতা করতে পারেন বলে মনে হয় আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আপনার স্ত্রী তো সমস্ত সংসারের দায় দায়িত্ব উনি পালন করে, তো এক্ষেত্রে আপনার কি মনে হয়? খুব ভালো। উনি খুব ভালো না? এতটুকুই? তাই বুঝতে পারছি। আমার মনে হয় যে অনেক সময় ভাবি যে হচ্ছে যে পৃথিবীতে তো সবার জন্য সব কিছু না, তো সব মেয়ের জীবন একরকম হয় না, তো সবার একরকম, আমার জীবনটা আরেক রকম, মানে সবার থেকে আলাদা। তা আমি কখনো কষ্ট পাই না, মানে খুব খুব কষ্ট পাই না, মনে কষ্ট রাখিও না, এজন্য যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে একে অপরের জন্য। তো তাকে যেমন একটা কথা বলি, যে আমাদের সমাজে যেটা দেখা যায়, মানে বিশেষ করে এখনকার যারা মেয়েরা আছে, দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে বা একটুতে একটু কিছু হলেই সংসার ছেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে হাজবেন্ড অনেক সময় পছন্দ হচ্ছে না, তাদের মন মতো হচ্ছে না, ভেঙে যাচ্ছে। তারপরেও আপনি যে বলা যায় এতদিন ধরে এইভাবে সংগ্রাম করে সংসার করে আসছেন, এই ব্যাপারে আপনার তাদের জন্য কি মেসেজ, বা আপনার কি আসলে ভালো লাগার জায়গা ছিল? সেটাই বলছি যে একটা মেয়ের জীবনে মানুষ আশা করে যে ভালো একটা হাজবেন্ড হবে, চাকরি করবে, সংসার চালাবে, সুখে শান্তিতে থাকবে, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমার ওইরকম কোনো স্বপ্ন ছিল না, বর্তমানেও নেই। কারণ আমি মানুষ, আল্লাহ আমাকে মানে সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, তো আমি কেন পারবো না, মানে আমি কেন ওই আশাটাই আমাকে করতে হবে, যেহেতু আমি একটা মানুষ হিসাবে আমি পারবো অনেক কিছু করতে, যদি আমার ইচ্ছা থাকে বা আমার চেষ্টা থাকে বা আমার মনের একটা বল থাকে, যে আমি কেন পারবো না, আমিও তো একটা মানুষ। শুধুমাত্র পুরুষের উপর নির্ভর করাটা তো আমার, একজন মানুষ হিসেবে আপনার আফসোসের জায়গাটা তো আছে না, আমার কোনো আফসোস হয় না। আপনার কি মনে হয় না যে আপনার হাজবেন্ডটা যদি একটু সুস্থ স্বাভাবিক হতো,
দেখা যাচ্ছে তার সাথে আপনি ঘুরছেন, তার সাথে কোথাও বেড়াতে গেছেন, এটা তো হতেই পারে একটা মানুষের আফসোসের জায়গাটা। হ্যাঁ, এটা স্বাভাবিক হয় মানুষের, কিন্তু আমার আমার অতটা হয় না। আমার কাছে মনে হয় যে আমি অনেক ভালো আছি। আচ্ছা, কারণ ওই যে বললাম যে সবার তো মানে সব আশা পূরণ হয় না, পূরণ হয় না। হয় না। তবে এটা যারা মেনে মানে নেয়, আপনি মেনে নিয়েছেন এক হ্যাঁ আমি কথায়। মেনে নিয়েছি, কারণ আমি জানি যে ওই যে বললাম সবাই একরকম জীবন যাপন করছে, আমি আর একরকম, আমি একটু বিপরীত। বিপরীত। কিন্তু আমি চাই যে সবাই তো ভালো নিয়ে সংসার করে, আমি না একটা খারাপ নিয়ে সংসার করলাম, তাতে সমস্যাটা কি? আচ্ছা, আপনার হ্যাঁ। এখন যে রেস্টুরেন্ট এবং টেলারিং যে বিজনেস আছে, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? টেলার্সটা আসলে বহুদিন করছি, তো ওটার প্রতি এখন একটু আসছে কি যে মানে ওটা ওটা একটু কমাই দিচ্ছেন, কমাই দিছে আর এখন কি। কি রেস্টুরেন্টের দিকে মানে আমি ঝুঁকছেন? আসলে একটু শারীরিক দিক থেকে একটু সমস্যা আছে, তো টেলার্সের কাজটা আমি একটু কমাই দিছে, করতে পারছি না বেশি একটা। হুম, কিন্তু আমার যে রেস্টুরেন্টের কাজটা, এটা আমার কাছে এখন খুব একটু পছন্দের বিষয়। ওইটা নিয়ে প্ল্যান আছে হ্যাঁ, কিনা এটা সামনে প্ল্যান আছে কি, আমি চাচ্ছি ভবিষ্যতে কি এটা বড় করার জন্য, বড় করার জন্য? যাতে আর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যেখানে বিশেষ করে পুরনো ঐতিহ্য যেটা মানে খাবারের দিক দিয়ে, খাবারের দিক মানে থেকে পুরাতন পুরনো যে দেশি জিনিসগুলো, খাবার যেগুলা, দেশি খাবার, এগুলাকে আপনি মানে এগুলোকে পরিবেশন আমি করার চেষ্টা তুলে ধরতে চাই, যাতে আগেকার মানে পুরনো মানুষগুলো আমার কাছে এসে, আমার দোকানে এসে যাতে একটু শান্তি মতো খেতে পারে, বা টাটকা জিনিস আর কি, যেটা কোনো ভেজাল মুক্ত, এই জিনিসগুলো যাতে পায়। আচ্ছা, আপনার মানে প্রচারের স্বার্থে আপনার যে এখন রেস্টুরেন্টটা ঠিকানাটা বলবেন, এবং এখন বর্তমান কি কি খাবার আপনি ওখানে পরিবেশন করছেন একটু? হ্যাঁ, এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে রোজ ফুড পার্ক। হুম, হুম। এখানে মনে করেন মাসকালাইয়ের রুটি, হাঁসের মাংস, তারপরে সাদা রুটি, সবজি, মুরগির মাংস, মাঝে মাঝে খিচুড়ি হয়। হুম, শীতের সময় এগুলো থাকে, আর গরমের সময় মনে করেন যে একটা জুস জাতীয়, মানে ঠান্ডা জাতীয় যেসব খাবারগুলো হুম। পাওয়া যায়, ইচ্ছা আছে সেগুলো করার। আচ্ছা, আচ্ছা। বিভিন্ন রকম ফলের মানে ঠিকানাটা কোথায়? ঠিকানাটা হচ্ছে উপজেলা এরশাদ মঞ্চ, এরশাদ মঞ্চের। থানার পশ্চিম পাশে, আচ্ছা, আচ্ছা, হাই রোড। আচ্ছা। আপা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। আপনার মানে আমাদের, হ্যাঁ মানে শেষ প্রশ্ন না, এটা জানার যে আপনার কাছে যে আমাদের বর্তমান যে প্রজন্ম আছে বা নারীরা যারা আছে, এদের জন্য আপনার উদ্দেশ্যে কি কিছু মেসেজ? আমি বলবো যে প্রত্যেকটা নারীকেই বোঝা উচিত যে সংসার করতে এসে মানুষের অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু সেটাকে মানে খারাপ মনে না করে নিজেকে বুঝতে হবে, বা নিজেকে বোঝাতে হবে যে জীবন তো একটাই। তো এই জীবনে যদি আমি কিছু করে যেতে পারি, মানে আমার নিজস্বভাবে আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তো ওই খারাপ ধারণা না রেখে বা সব কিছু মেনে নিয়ে নিজেকে কিছু একটা করতে হবে। তো এইভাবে মানে নিজের ইয়েটাকে, মানে প্রতিভাটাকে জাগ্রত করতে হবে, নিজের প্রতিভাটাকে জাগ্রত করতে হবে, কারোর উপর নির্ভরশীল না। নির্ভরশীল না হয়ে নিজের নিজের নিজে নিজে। তো এটাই আমার সব মেয়ের উদ্দেশ্যে বলা। ঠিক আছে আপা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের এসএফটিভির বিশেষ আয়োজন জীবনের গল্প। আমাদের অনেক কথা শুনলেন আপনারা আমাদের আজকের যে অতিথির কাছ থেকে। এছাড়াও আপনারা যদি আপনাদের জীবনের গল্প বলতে চান, আমাদের স্টুডিওতে যোগাযোগ করবেন। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।